এই লাবণ্য, এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে একটা ছেলের সাথে একা দাঁড়িয়ে কথা বলছিস, বিষয়টা তো ভালো দেখাচ্ছে না। তোমার আর আমার নামের মধ্যে রবি ঠাকুরের একটা লাইনের মিল আছে। আচ্ছা, তাই নাকি? কি লাইন শুনি? হর্ষিদা, এনাফ ইজ এনাফ। হ্যাপি হোলি সীমাহীন লাবণ্য। হ্যাঁ দাদা, ভুল কাজ করলে তো শিখিয়ে দিতেই হবে, তাই না? গল্প শোনার আড্ডা নিবেদিত ভালোবাসার মরশুম সিরিজের আজ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মিলন দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন অমিত এবং লাবণ্যের অপূর্ণ অজানা প্রেমের কাহিনী। আজ দ্বিতীয় পর্ব গল্প শোনার আড্ডা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেবে। তাহলে চলুন প্রথম পর্বে কি কি হয়েছে তা শুনে নিয়ে দ্বিতীয় পর্বে প্রবেশ করা যাক। মূল চরিত্রে মিঠুন, তৃষা, স্নেহা এবং অনিরুদ্ধ। গল্প পাঠে আমি প্রিয়ব্রত। শুরু হচ্ছে মিলন দ্বিতীয় পর্ব। হ্যালো, হ্যালো, কে? আমি কি অমিত ব্যানার্জির সাথে কথা বলছি? আপনি? আমি রাহি সেন, লাবণ্য সেনের বোন। তুমিও কি সিনিয়রদের মতো আমায় বিরক্ত করতে চলে আসলে নাকি? আসলে না, সব ছেলেরাই একই রকম, মেয়ে দেখলেই পেছনে ঘোরা শুরু হয়ে যায়। তুমি আমার হাত ধরলে কেন? আজব তো, এতক্ষণ আমার পিছু নিচ্ছিলেন আর এখন হাত ধরলাম বলে আমার সব দোষ হয়ে গেল? হ্যাঁ হলো। তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তুমি কি সত্যি ম্যারিড? ম্যারিড? এই প্রশ্নটা করার জন্য আর্জেন্টলি এতটা পথ ডেকে নিয়ে আসলে? তোর সাহস কত বড়, তুই সেন বাড়িতে এসে আমার মুখের উপর কথা বলিস? তোর মতো জানোয়ারের মুখের ওপর কথা বলতে আমার রুচিতে বাধে। বন্ধ করো এই বিয়ে। এই বিয়ে আমি করব না। মেহেন্দির ঠিক একদিন আগে রাহি হাতে একটি ড্রেস নিয়ে লাবণ্যর ঘরে ঢুকতে যাবে এমন সময় দিদি, এই দিদি, ড্রেসটা দেখ। কি রে, তুই কাঁদছিস? আরে শোন, দুদিন পর তোর বিয়ে আর তুই এভাবে কাঁদছিস কেন? রাহি, আমি না এই বিয়েটা করতে চাই না। রাহি, কেন তুই এই সময় এসব কথা বলছিস? কাল তো তোর মেহেন্দি, এত আয়োজন হয়ে গেছে, বিয়ে কেন করবি না তুই? আমি না অমিতকে ভুলতে পারছি না রে। তুই এখনো অমিতদাকে ভুলতে পারিসনি? তার তো বিয়ে হয়ে গেছে রে, সে তো নিজের লাইফে ভালোই আছে, তাহলে তুই কেন তাকে ভুলতে পারছিস না? সত্যি কি তার বিয়ে হয়েছে? আমি তো আজ অবধি খোঁজ নেওয়ার কোনো চেষ্টাই করলাম না। তাহলে কি রবি ঠাকুরের সেই কথাই শেষমেশ সত্যি হয়ে গেল? অমিত আর লাবণ্যের মিলন হলো না, তাদের দেখা হওয়ায়। নিজের দিদির এরকম শোকার্ত অবস্থা দেখে রাহি ভাবতে থাকে, কি সমস্যায় পড়লাম। অমিতা কি আসলেও বিয়ে করেছে নাকি করেনি? একটা খোঁজ নিয়ে দেখব। এরপর রাহি কি করবে বুঝতে না পেরে পল্লবদাকে ফোন করে। হ্যালো, হ্যাঁ পল্লবদা। হ্যাঁ রাহি, বল। হ্যাঁ দাদা, বলছি দিদি এই বিয়েটা কিছুতেই করতে চাইছে না। মানে বিয়ে করবে না মানে কি? আরে হ্যাঁ, কি বলবো, ওর সেই আগে একটা সম্পর্ক ছিল, ওই কারণে এখনো বিয়ে করতে চাইছে না। আরে বাবা, 3 দিন পর তো ওর বিয়ে, তাই না? ও তো এখন এসব ন্যাকামি করলে তো চলবে না।
তো বিয়ে আছে সামনে, এখন কেউ মানে কি করতে এসছে এখানে, মজা করছে না কেউ? কি বলবো বলো দাদা, তুমি একটু ওই অমিতার বিষয়ে একটু খোঁজ নিতে পারবে দিদির ইউনিভার্সিটিতে? আরে আমার নেই সময়, আমি কখন ওর খোঁজ নেবো, কখন যাবো ইউনিভার্সিটিতে, আমি তো চিনিও না ওখানে। একটু খোঁজ নাও না দাদা প্লিজ, দিদি একেবারে ভেঙে গেছে, ওর মানে সে কালকে কান্না করছিল, তুমি একটু খোঁজ নাও প্লিজ। ও কোন ব্যাচে সেটাও তো আমি জানি না, তাই না? ওখানে তো অনেক ব্যাচেরই মানে এত বছর হয়ে এসছে, এবার আমি তো চিনিও না কাউকে, স্টুডেন্ট তো আর একটা না, অনেক স্টুডেন্ট, আমার তো নিজেরই এমনি সময় নেই, আর ও এসব শুরু করেছে কেন এই সময়? কি বলবো বলো দাদা, ওই ছেলেটার নাম অমিত ব্যানার্জি, ব্যাচ হচ্ছে 2011। হ্যাঁ 2011 ব্যাচ, তুমি একটু খোঁজ নাও না প্লিজ। 2011 ব্যাচ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যস্ত আছি কিন্তু দেখছি সময়টা বার করে আমি যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আর ওকে একটু বোঝানোর চেষ্টা করিস, ঠিক আছে? সময় তো নেই, বুঝতেই পারছিস তুইও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পল্লব রাহির সাথে কথা বলার পর আর এক ফোঁটাও সময় নষ্ট না করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ইউনিভার্সিটির সামনের গেট দিয়ে ঢোকার পর পল্লব সোজা চলে যায় অফিস রুমে। অফিস রুমের বাইরে গিয়ে ভিতরে একজনকে দেখে সে ডাক দেয়। মে কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো। স্যার একটা বিশেষ আর কি দরকারে এসেছি আপনার কাছে, আপনার একটু সময় যদি। হ্যাঁ দরকার, হ্যাঁ বলো বলো। স্যার সত্যি বলতে স্যার 2011 ব্যাচের একটা ছেলে ছিল অমিত ব্যানার্জি, ওর নাম্বারটা যদি একটু হয় আর কি। 2011 ব্যাচ? সে কোথায় ফাইলে চাপা পড়ে রয়েছে উপরে, কি দরকারে, কি হবে 2011 ব্যাচের নাম্বার নিয়ে? স্যার 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 আমার খুবই দরকার স্যার, আমি হাত জোড় করে বলছি আপনার কাছে, আমার না হলে হবে না, আপনি প্লিজ প্লিজ একটু দেখেন স্যার। আচ্ছা 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 বসো, বাইরে বসো, আমি দেখছি, নামাচ্ছি, দেখছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই কয়ে গেলে, আসো দেখি। এই হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলেন। অমিত তো অনেক আছে 2011-য়, তুমি কোন অমিত বলছো? ব্যাচ কি, ডিপার্টমেন্ট কি? স্যার ভোকাল ডিপার্টমেন্ট, দেখেন একটু চেক করে। ভোকাল, রসো রসো। এই দেখো একটাই আছে অমিত ব্যানার্জি, ভোকাল ডিপার্টমেন্ট। আচ্ছা স্যার দাঁড়ান। অমিতের নাম্বারটি ডায়াল করলো পল্লব। The number you are trying to call is currently not reachable. Please try again later. কিন্তু দুর্ভাগ্যবশত অমিতের নাম্বারটি নট রিচেবল আসলো। স্যার স্যার ফোন তো স্যার ঢুকছে না স্যার, আপনার মানে এখানে যদি ওর কোনো অল্টারনেটিভ নাম্বার থাকে বা কিছু। অল্টারনেটিভ আর কই, এই দেখো এই একটাই নাম্বার আছে এখানে। এবারে স্যার বলছি স্যার ওর কোনো ক্লাসমেটের নাম্বার যদি দিতে পারেন আপনি প্লিজ, মানে খুবই দরকারি, বুঝতেই তো পারছেন আপনি। আর ক্লাসমেট আমি কাজের সময়, এই দেখো আগে পরে দেখো কোনো নাম্বার, ক্লাসমেট আমি এখন কোথায় পাবো? আচ্ছা স্যার দাঁড়ান একটু ধরেন, হোল্ড করেন। এরপর ঠিক কি করবে, কাকে ফোন করবে বুঝতে না পেরে এক প্রকার দিশেহারা হয়ে অমিতের নামের ঠিক পরের নাম অর্থাৎ রনিত রয়ের নাম্বারে কল করলো। হ্যালো, হ্যাঁ কে? রনিত রয় বলছেন? হ্যাঁ 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 বলছি। আমি পল্লব বলছি আপনার যদি 2 মিনিট সময় একটু নিতে পারি। হ্যাঁ 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 বলো। দাদা বলছি যে আপনার কাছে কি অমিত ব্যানার্জির নাম্বার আছে? অমিত ব্যানার্জি মানে ও ইউনিভার্সিটি অমিত ব্যানার্জি? হ্যাঁ 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 আছে নাম্বার। তা তোমার কি দরকার? আমার একটু জরুরি দরকার আর কি, আমি ইউনিভার্সিটিতে গেছিলাম, ওখান থেকে নাম্বারটা নিয়েছিলাম, সেই নাম্বারটাতে ফোন যায়নি আর কি, আপনার কাছে যদি কোনো অল্টারনেটিভ নাম্বার থাকে। হ্যাঁ হ্যাঁ একটা আছে ঠিকই, হ্যাঁ মাঝখানে তো গন্ডগোল হয়েছিল শুনেছিলাম, নাম্বার চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। আচ্ছা আচ্ছা। এরপর পল্লব সরাসরি রাহিকে ফোন করলো এবং রনিত রয়ের থেকে সংগৃহীত অমিতের নতুন নাম্বারটি তাকে দিল। হ্যালো রাহি? হ্যাঁ পল্লবদা বলো। হ্যাঁ রে আমি জোগাড় করেছি বুঝলি, অমিত ব্যানার্জির নাম্বারটা তোকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, তুই কথা বলে নিস। আমার কাছে তো সময় নেই বুঝলি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।
আপনারা হয়তো ভাবছেন এই হঠাৎ করে পল্লব কোত্থেকে আসলো। আসলে পল্লব হচ্ছে লাবণ্য এবং রাহির সেই মাসির ছেলে, অর্থাৎ কাজিন। এই তো ঘটলো বর্তমান দিন, অর্থাৎ মেহেন্দির ঠিক একদিন আগের ঘটনা। এরপর রাহি অমিতদাকে ফোন করবে, অমিতদা তারপর রাহিদের বাড়িতে আসবে, তারপরের ঘটনা তো আপনারা জানেনই। কিন্তু অমিত আর লাবণ্যের প্রেম, সেটাই তো আমাদের শোনা হলো না। কবে থেকে শুরু হয়েছিল তাদের প্রেম, কোথায় বা হয়েছিল, এবং পরে কি এমন হলো যে তাদের প্রেম ভেঙে গেল? চলুন সেই ট্রেনে অমিত ভাবতে ভাবতে আমাদের যে গল্পটি বলছিল সেখান থেকে জেনে নিন। তাহলে কেমন লাগলো চা? মোটামুটি। তবে তুমি যদি আমাদের ওখানকার চা খাও না, এই ক্যান্টিনের চা একদম ভুলে যাবে। তাই নাকি? তাহলে তো একদিন ট্রাই করা যেতেই পারে। অবশ্যই, তুমি আসো একদিন, অবশ্যই চা খাওয়াবো। তাহলে চলুন। এখন? আরে না না, এখন নয়, আসলে অনেকক্ষণ হয়েছে এখানে বসে আছি, এখন চলুন অন্য কোথাও গিয়ে বসি। এই প্রথমে তুমি এই আপনি বলাটা বন্ধ করো তো, সেই কখন থেকে আপনি আপনি করে যাচ্ছে। আরে ছাড়ুন না এই আপনির কথা, প্রথম দিন তো, আস্তে আস্তে না হয় সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বেশ, চলো তাহলে এখন কোথায় যাবে? চলুন ওই গাছতলাটাতে গিয়েই না হয় বসা যাক। আচ্ছা বেশ। ক্যান্টিনের দৃশ্যের পর যা মনে হলো, লাবণ্য অমিতের বন্ধুত্ব কিন্তু বেশ জমে উঠেছে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, চলে আসে কলেজের ফ্রেশার্স পার্টি। ফ্রেশার্স পার্টির ঠিক আগের দিন রাতে অমিত ফোন করে লাবণ্যকে। হ্যালো। হ্যাঁ বলো। তা কি করা হচ্ছে এখন? এই একটু বই টই পড়ছিলাম আর কি। বই? তা কি বই পড়া হচ্ছে শুনি? শ্রীকান্ত পড়ছিলাম। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়া হচ্ছে তাহলে। আচ্ছা লাবণ্য। হ্যাঁ বলো। আগামীকাল তো কলেজের ফ্রেশার্স পার্টি, তা প্ল্যান কি আপনার? আপাতত আমার একটাই প্ল্যান, কি জানো তো? তোমার এই আপনি বলাটা কবে বন্ধ হবে? আরে ছাড়ুন তো আপনির কথা, কালকের প্ল্যান কি সেটাই বলুন। তেমন কিছুই না, জাস্ট সিম্পল। আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি তবে। হ্যাঁ অবশ্যই। ফ্রেশার্স পার্টির দিন সকালে অমিত একদম সেজে গুজে ফিটফাট হয়ে তাড়াতাড়ি কলেজে চলে গেল। কলেজে গিয়ে সে ভাবল মনে হয় একটু তাড়াতাড়ি চলে এসেছে, লাবণ্যকে কোথাও দেখতে পেল না। এই ভাবতে ভাবতে তার চোখ পড়ল কলেজের মেইন গেটের দিকে, এবং যাকে দেখল তাকে দেখার পর অমিতের মুখ একেবারে হা হয়ে গেল। লাবণ্য আসছে, একটা হালকা নীল রঙের শাড়ি, মাথায় জুঁই ফুলের মালা গোজা। লাবণ্য যত অমিতের দিকে এগিয়ে আসছে, অমিতের মনে লাবণ্যের জন্য ভালোবাসাটাও ততটাই জায়গা করে নিচ্ছে। লাবণ্য অমিতের সামনে এসে অমিতকে ডাকছে, কিন্তু অমিত কোনো সাড়া দিচ্ছে না। সে এক অন্য স্বপ্নের জগতে ভেসে গেছে। ও হ্যালো, এক্সকিউজ মি, হা করে তাকিয়ে কি দেখছো? না মানে তোমাকে। কি বললে? তোমায় আজ খুব সুন্দর লাগছে। আচ্ছা, আগে যেন সুন্দর লাগেনি? লেগেছে, তবে আজ যেন মনে হয় একটু বেশি সুন্দর লাগছে। থাক, আর বলতে হবে না, অনেক বলেছ। বাই দ্য ওয়ে, তোমায়ও কিন্তু আজকে বেশ লাগছে। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। চলো এখন যাওয়া যাক। বাবা, স্যারের কি হলো? আজ দেখছি আর আপনি বেরোচ্ছে না। বাহ ম্যাডাম বাহ, এতদিন আপনি বলতাম তাতে সমস্যা থাকতো, এখন যখন তুমি বলছি এটা তো সমস্যা,
তাহলে আপনাকে আপনি করেই বলছি। আরে না না, ঠিক আছে, বেশ, চলো। বাবা, অমিতের কি হয়ে গেল এটা? অমিত কি তাহলে প্রেমের ফাঁদে পা পিছলে পড়েছে? হ্যাঁ, মনে হয় পড়েই গেছে ছেলে। তবে শাড়ি পরে লাবণ্যকে দেখে প্রেমে না পড়াটাই মনে হয় ভুল হতো। অমিত তো ভালোবাসার প্রকাশ করে দিল, মানে প্রকাশ করেনি ঠিকই, কিন্তু মনে তার ভালোবাসার উদয় হয়েছে। অপরদিকে লাবণ্য তবে কবে ভালোবাসার প্রকাশ করবে? সে কি শুধু বন্ধুত্বের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে? তাহলে চলুন দেখে নিন লাবণ্য কবে তার ভালোবাসার প্রকাশ করবে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। চলে আসে সরস্বতী পুজো। আচ্ছা লাবণ্য, কাল তো সরস্বতী পুজো, কি পরা যায় বলো তো? কি পরবে? পাঞ্জাবি পরো। পাঞ্জাবি? আমি তো পাঞ্জাবি পরি না। কেন? এমনি, ভালো লাগে না আমার। তাহলে আমাকে জিজ্ঞাসাই বা কেন করছো? নিজের যেটা খুশি সেটা পরো। আরে তুমি রাগ করছো কেন? বলোই না। তো কি করব বলো? সরস্বতী পুজো বলে কথা, তুমি বলছো পাঞ্জাবি পরো না। আমার কথা ছাড়ো, তুমি কি পরবে সেটা বলো। আমারটা শুনে কাজ নেই। কাল যদি আসতে পারো তাহলে দেখে নিও সামনে থেকে। তাহলে আর আমার দেখা হলো না বোধহয়। একটা ছেলে যখন সরস্বতী পুজোয় পাঞ্জাবি পরতে পারবে না, তাহলে আর তার বেরিয়ে কাজ নেই। পুজোর দিন সকালে লাবণ্য এক প্রকার বিষণ্ণ মন নিয়েই ইউনিভার্সিটিতে গেল। তার মনে আশা নেই, কারণ গতকাল রাতে যেভাবে অমিত কথাগুলো বলেছে, সেখানে আজকে অমিতের সাথে দেখা হওয়ার তার কোনো রকমই আশা নেই, সেটা লাবণ্য মনে করে। এসব ভাবতে ভাবতে সে যেন হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখ চলে গেল সেই মেন গেটের দিকে, যেই মেন গেটের দিকে তাকিয়ে অমিত ফ্রেশার্স পার্টিতে আছাড় খেয়েছিল, সেই মেন গেটের দিকে তাকিয়ে আজ সরস্বতী পুজোর দিনে প্রেমে আছাড় খেল লাবণ্য। হলুদ পাঞ্জাবি পরে অমিত আসছে। ব্যাপার কি? এই যে বললে পাঞ্জাবি পরো না, ভালো লাগে না পরতে, তাহলে আজ পরলে কেন? তাও আবার ম্যাচিং। সারপ্রাইজ ম্যাডাম। আচ্ছা আচ্ছা, বেশ, চলো, অঞ্জলি শুরু হয়ে যাচ্ছে। ফ্রেশার্স পার্টিতে লাবণ্যকে দেখে অমিতের প্রেমে পড়া, সরস্বতী পুজোয় অমিতকে দেখে লাবণ্যের প্রেমে পড়া, দুজনেই এখন একে অন্যের প্রেমে ভাসছে। এরপর চলে আসলো হোলি, দোলযাত্রা, যেখানে অমিত আর লাবণ্যের প্রেমে আসে এক নতুন মোড়, যেখানে দুজনেই একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটায়। দোলের দিন সকালবেলা কলেজে খুবই হই হুল্লোড়। লাবণ্য কলেজে এসে অমিতকে এদিক ওদিক খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কি হলো ব্যাপারটা? সারা কলেজে ছেলেটা কোথাও নেই। একটা ফোন করে দেখি তো। না পেরে লাবণ্য অমিতকে ফোন করলো। হ্যালো, কোথায় তুমি? রুম নাম্বার 38, 2 মিনিটের মধ্যে চলে এসো। লাবণ্য রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও যেন অমিতকে দেখতে পেল না। কি হলো ব্যাপারটা? ডাকলো তো আমায় এই রুমে, কিন্তু কোথাও কেউ নেই। তারপর লাবণ্য ঘরে ঢুকে গেল এবং অমিতের গলার আওয়াজ পেয়ে চমকে গেল। লাবণ্য, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোমায় খুঁজছি।
কি হলো কি? কথা বলছো না কেন? কিছু তো বলো। অমিত কোনো কথা বলল না। সে তার ডান হাতটি লাবণ্যর মুখের কাছে নিয়ে আসলো। হাতের মুঠোয় লাল আবির। দুজনেই কোনো কথা বলছে না। অমিত লাবণ্যের চোখে চোখ রেখে তার ডান হাতটি লাবণ্যের বাঁ গালে লাগিয়ে দিল। লাল আবির লাবণ্যের বাঁ গাল স্পর্শ করল। হ্যাপি হোলি সীমাহীন লাবণ্য। লাবণ্য বুঝতে পারল ঘটনাটি কি হচ্ছে, কিন্তু কোনো উত্তর দিল না। যেন ভালোবাসায় সে কোনো উত্তর দিতে চাইছে না। তার শক্তিন চোখ, তার রাঙা গাল যেন সম্মতি দিচ্ছে অমিতকে, যেন চাইছে অমিত তার কাছে আরো কিছুক্ষণ থাকুক। অমিত দরজা দিয়ে বেরোতে যাবে এমন সময় লাবণ্য অমিতের হাত ধরল। ধরার পর সে অমিতকে জড়িয়ে ধরল পিছন থেকে। কারোর মুখে কোনো কথা নেই, কেউ কোনো কথা যেন বলতে চাইছে না। তাদের চোখে, তাদের হাতে প্রকাশ পাচ্ছে দুজনের প্রতি, একে অন্যের প্রতি অমোঘ ভালোবাসার টান। এভাবেই তাদের প্রেমের নৌকো বয়ে চলতে লাগলো সীমাহীন দিগন্তের উদ্দেশ্যে। এরপর অনেকগুলো দিন কেটে যায়। কলেজ প্রায় শেষের পথে। একদিন সন্ধেবেলা অমিত আর লাবণ্য রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছে। তাদের মধ্যে নিবিড় কিছু কথোপকথন হচ্ছে। এই লাবণ্য, তুমি তখন থেকে কি ভাবছো বলো তো? না, তেমন কিছু না। আচ্ছা অমিত, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? তোমার আর আমার নামের মধ্যে রবি ঠাকুরের একটা লাইনের মিল আছে। আচ্ছা, তাই নাকি? কি লাইন শুনি? রবি ঠাকুর বলে গেছেন, অমিত আর লাবণ্যের দেখা হওয়াই সার, তাদের মিলন কোনোদিনও হবে না। আরে পাগল, রবি ঠাকুর সেই কবে না কবে কি না কি লিখে গেছেন, আর তুমি এখন সেই লাইন নিয়ে এত ভেবে চলেছ? সত্যি তুমিও না? তুমি হাসছো? তা কি করব বলো? এই অমিত আর লাবণ্যের মিলন, রবি ঠাকুরের ওই লাইন তো দূরে থাক, স্বয়ং ভগবান চাইলেও আটকাতে পারবে না। আমাদের মিলন অনিবার্য। এখন চলো তো, ওইখানে গিয়ে বসি একটু। তাহলে ম্যাডাম, কিছুদিন পর তো কলেজের শেষ দিন, ভুলে যাবেন না তো আমায়? ভুলে তো এখন থেকেই তুমি যাচ্ছ, আবার আপনি করে বলা শুরু করে দিয়েছো। এই যে শোনো, আমি তোমায় ভুলে যাব এটা হতে পারে না, আর তুমি আমায় ভুলে যাবে এটা আমি হতে দেব না। সিনেমার ডায়লগ দিচ্ছে। তা দেব না? আর কদিন পর থেকে তো সিনেমায় কাজ করতে হবে অ্যাজ এ মিউজিক কম্পোজার হিসেবে, তাই এখন থেকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি। থাক, হয়েছে, আর প্র্যাকটিস করতে হবে না। তুমি যদি পুজোতে আবার বাড়ি না যাও না, তাহলে দেখো খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বেশ, যাবো পুজোতে। এরপর অনেকগুলো দিন কেটে যায়। পুজো চলে আসে, পুজো চলেও যায়। অমিতের কোনো রকম SMS নেই, অমিতের কোনো দেখাও নেই। হঠাৎ বিজয়া দশমীর দুদিন পর লাবণ্যের ফোনটা বেজে ওঠে। হ্যালো, বলো কি হয়েছে? ফোনটা ধরতে একটু দেরি হয়ে গেল না? আমি তো ভেবেছিলাম ফোনটা ধরবই না। জানি পুজোতে আসতে পারিনি,
ঠিক মতো কথাও হয়নি। তা আসতে যখন পারোইনি, এখন যেখানে আছো সেখানেই থাকো। তাহলে তো মনে হয় সারা রাত এই স্টেশনে দাঁড়িয়েই মশার কামড় খেতে হবে। আর চারিদিকে কুকুর যা দেখতে পাচ্ছি, কখন না তাড়া করে বসে। মানে কোন স্টেশন? কোথায় আছো তুমি? এই সত্যি করে বলো তো, ব্যঙ্গ করো না এত, আমার ভালো লাগছে না। এই তো বড় বড় করে লেখা রয়েছে, বনগা জংশন। তুমি দাঁড়াও ওখানে, আমি আসছি। অমিতের কথা শুনে লাবণ্য তো বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু এই দৃশ্য দেখতে পেল ছাদে দাঁড়িয়ে থাকা লাবণ্যের দাদা হর্ষিত সেন। লাবণ্য কোথায় যাচ্ছে এত রাতে? এই দৃশ্য দেখতে ছাদ থেকে নেমে আসলো হর্ষিত। তারপর লাবণ্যর পিছন পিছন গিয়ে যা দেখতে পেল তা তার ধরা ছোঁয়ার বাইরে। তার বোন প্রায় রাত 11টায় প্ল্যাটফর্মে এসে একটা অচেনা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে ফোন বের করে লাবণ্যকে ফোন করল। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা বলো। কিরে কথা বলছিস না যে? কোথায় আছিস? ঘরে? হ্যাঁ হ্যাঁ এই তো। ঘরে আছিস নাকি স্টেশনে দাঁড়িয়ে আছিস? শোন, রাত হয়েছে, সবাই দেখছে, এত রাতে একটা ছেলের সাথে একা দাঁড়িয়ে কথা বলছিস, বিষয়টা তো ভালো দেখাচ্ছে না। আর বাড়ির সামনে আয় আর ওকেও আসতে বল। দাদা ফোন কলটি কাটার পর লাবণ্যর বুক ঢিপ ঢিপ করতে লাগলো, কিন্তু কোনো উপায় নেই। দাদা যখন ডেকেছে অমিতকে নিয়ে, তখন যেতেই হবে। তারা রাস্তায় যেতে যেতে অনেক কথা ভাবলো, অনেক আলোচনা করলো, কিন্তু ঠিক সময় কখন কোন কথাটি বলবে দাদার সামনে সেটা কেউ ভেবে উঠতে পারল না। তারপর কটা বাজে? হ্যাঁ, এত রাতে এভাবে একা দাঁড়িয়ে? না দাদা, আসলে মানে... তুই থাম, তোর সাথে পরে কথা বলে নিচ্ছি। তারপর তোমার নাম কি? দাদা আমি অমিত ব্যানার্জি। অমিত? তারপর? দেখে তো ভদ্রবাড়ির ছেলে মনে হচ্ছে, কিন্তু কাজটা মোটেই ভদ্রতার করনি। দাদা জানি এত রাতে আসাটা এখানে আমার ঠিক হয়নি। তার ঠিক যখন হয়নি, তখন এত রাতে এভাবে কথা বলাটাও নিশ্চয়ই উচিত কাজ হচ্ছে না। দাদা আসলে তোমার সাথে ভাবছিলাম অনেকদিন ধরে কথা বলবো, কিন্তু কথাটা বলা হয়নি, তাই আজ যখন দেখা হয়ে গেছে তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। দাদা, আমার আর লাবণ্যের কলেজে দেখা হয়েছিল, তারপরে আমরা বন্ধুত্বর থেকে একটা সম্পর্কে যাই। সম্পর্ক? তারপর কাজকর্ম দাদা এখনো কিছু হয়নি, তবে করার চেষ্টা করছি। দেখো ভাই, কোনো বেকার ছেলের হাতে তো আর আমার বোনকে আমি তুলে দিতে পারি না। কাজকর্ম দেখো, একটা চাকরি জোটানোর চেষ্টা করো, আর তার আগে কোনোভাবেই যেন আমার পরিবার বা আমার বোনের সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখবে না। আর যদি তার চেষ্টা করেছো, তবে সেটাকে আমি মোটেই ভালোভাবে নেব না। এক কথার মানুষ যদি হও, ভদ্রঘরের ছেলে যদি হও, তবে এখন তুমি আসতে পারো। আর তুই এখন ঘরে ঢোক। কিন্তু দাদা, ও এত রাতে কিভাবে বাড়ি যাবে? সেটা ওকেই ভাবতে দে, নিশ্চয়ই বোধ বুদ্ধি জ্ঞান হয়েছে। এত রাতে একা যখন এসছে দেখা করতে, তবে সেটা ওর আগেই ভাবা উচিত ছিল। হর্ষিত সেনের সাথে কথা বলার পর অমিতের সত্যি আর কিছু বলার ছিল না। এতগুলো কথা শোনার পর, কিছুটা অপমানিত হওয়ার পর, তার সামনে এখন একটাই লক্ষ্য, নিজের পায়ে দাঁড়ানো।
হ্যাঁ, তাকে লাবণ্যের থেকে দূরে সরে যেতে হবে। হ্যাঁ, তাকে তার প্যাশনকে চেপে মেরে ফেলতে হবে। হ্যাঁ, তাকে অনেকগুলো দিন অনেক কষ্ট সহ্য করে কাটাতে হবে, কিন্তু সর্বশেষ তার লাবণ্যকে চাই, লাবণ্যকে তার পেতেই হবে। এই কথা ভেবে সে ফিরে যায়। সে 2.5 বছর কঠোর পরিশ্রম করে, সে প্রচুর কষ্ট সহ্য করে এবং শেষমেশ একটি চাকরি খোঁজে। চাকরির জয়েনিং লেটার পাওয়ার পর সে আবারও ফিরে যায় লাবণ্যের বাড়ি। হ্যাঁ, কাকে চাই বলুন? বাড়িতে কেউ আছে? বাড়িতে আপনার কাকে চাই? লাবণ্য? না, দিদিমণি তো বাড়িতে নেই। আর কেউ? হ্যাঁ আছে, বড়দাদা বাবু উপরে আছে। ঠিক আছে, বসুন, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, কে এই ভর দুপুরে? আমি দাদা, অমিত ব্যানার্জি। অমিত? আচ্ছা, বসো, বলো তারপর। দাদা, একটা খুশির খবর নিয়ে এসেছিলাম। খুশির খবর? এ হরি। হ্যাঁ দাদা বাবু। এক গ্লাস শরবত নিয়ে আয় তো দেখি। এই তো যাচ্ছি এক্ষুনি। তারপর বলো, কি বলছিলে? খুশির খবর কি বলছিলে? দাদা, আমি চাকরি পেয়েছি। চাকরি? তারপর কিসের চাকরি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লারিক্যাল পোস্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লার্ক? তো তারপর কি মনে করে? দাদা, লাবণ্য? লাবণ্য? লাবণ্য তো বাড়িতে নেই। ইনফ্যাক্ট বাড়িতে কেউই নেই, আমি এই আছি। আর তাছাড়া লাবণ্যকে খুঁজে লাভ নেই। লাবণ্যর তো বিয়ে ঠিক হয়ে গেছে। ইভেন বিয়ের জন্যই তো সবাই কেনাকাটা করতে গেছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ও, লাবণ্য বুঝি তোমাকে বলেনি না? দেখো, বড় বাড়ির ছেলে, অনেক সম্পত্তি, জমি জমা, দুজনেই খুশি। হ্যাঁ, লাবণ্য তো খুবই খুশি। তো কিন্তু দাদা, এটা তো কথা ছিল না। কথা তো ছিল লাবণ্যের সাথে আমার বিয়ে দেবেন। কথা কবেকার। শোনো, তুমি কবে চাকরি পাবে সেই অপেক্ষায় তো বসে থাকতে পারি না। সেন বাড়ির মেয়ে, যেখানে সেখানে তো আর বিয়ে দিয়ে দিতে পারি না। আসলে এই দুপুর বেলার তুমি এবার আসতে পারো, বুঝলে? আর শরবতটা খেয়ে যেও। হরি। হ্যাঁ দাদা বাবু। এই বাইরের শেকলটা ভালো করে আটকে দিস, আমি ওপরে গেলাম। আচ্ছা, ঠিক আছে। কথাগুলো শোনার পর সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটে চলে আসলাম। লাবণ্য আমার সাথে এগুলো করতে পারলো? এত বড় বিশ্বাসঘাতকতা লাবণ্য আমার সাথে করতে পারলো? আমার মাথায় তখন একটা কথাই চলছে, আমি কি তাহলে লাবণ্যের সাথে একবার দেখা করে যাব? তখন মেঘলা আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। সেই মুহূর্তে আমার চোখ গিয়ে পড়ল 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে যাকে দেখতে পেলাম সে আমার বড়ই চেনা, আর তার পাশে দাঁড়িয়ে একটা ছেলে এক হাতে ছাতা বন্ধ করছে। তাদেরকে দেখে খুব হাসি খুশি মনে হচ্ছিল। তাদের হাতে বেশ কিছু ব্যাগ রয়েছে, হয়তো বিয়ের কেনাকাটি করেই ফিরছে। তখন আমার কাছে দুটো রাস্তাই খোলা। এক, লাবণ্যের কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করি, আমার সাথে কেন এরকম করলে? আর 2, পিছনে দাঁড়িয়ে থাকা ট্রেনটায় উঠে নিজের নতুন জীবনের পথে পাড়ি দিই, শুরু করি নিজের নতুন জীবন। তখন ট্রেনের হর্ন শোনার পর ট্রেনের মধ্যে উঠেই পড়লাম। তবু আমার চোখ আটকে থাকলো লাবণ্যের দিকে।
বেশ হাসি খুশি লাগছে তাকে। রবি ঠাকুরের আবার সেই লাইন সত্যি হয়েই গেল। লাবণ্য আর অমিতের দেখা হওয়াই সার হয়ে থাকলো, মিলন তাদের হলো না। লাবণ্য, তোকে সবাই নিচে খুঁজছে আর তুই উপরে কি করছিলিস? কি রে, তোর এরকম অবস্থা হলো কি করে? কি হয়েছে কি? লাবণ্যের মাসি তার কাছে গিয়ে তাকে ডাকতেই লাবণ্যের জ্ঞান ফিরল এবং মুহূর্তের মধ্যেই থালা থেকে মেহেন্দির বাটিটি নিয়ে ছুঁড়ে মারল সবার সামনে। বন্ধ করো এই বিয়ে, এই বিয়ে আমি করব না। লাবণ্যের কথা শুনে বাড়ির প্রতিটি সদস্য তাকিয়ে রয়েছে তার দিকে। বিয়ে করবে না? এত বড় ডিসিশন, এত বড় কথা লাবণ্য বলল? অবশ্য বলবে নাই বা কেন। অমিতের ডায়েরিতে 484 নাম্বার পাতায় সে যা যা দেখেছে তাতে বিয়ে না করাই ভালো। তাতে তার এই ডিসিশন, এটা নেওয়াই উচিত। এদিকে লাবণ্যের দাদা হর্ষিত সেন এতক্ষণ কোনো কথা বলেনি, তবে শেষ পর্যন্ত লাবণ্যের মুখে এই কথাগুলো শুনে লাবণ্যের কাছে গিয়ে ধমকের সুরে বলে উঠল, বিয়ে করবি না মানে? এটা কি তোর জন্য ছেলে খেলা নাকি? ছেলে খেলা আমি করছি দাদা, নাকি তুমি আমার জীবন নিয়ে করেছো? শোন, বাড়ি ভর্তি লোকের সামনে এভাবে লোক হাসানোটা বন্ধ কর। তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে আমার সাথে? আমি যা করেছি ভালোর জন্য করেছি। ভালোর জন্য? তোমার লজ্জা করলো না এরকম একটা জঘন্য কাজ করতে? তুই আমাকে শেখাবি কোনটা ভালো কোনটা খারাপ? হ্যাঁ দাদা, ভুল কাজ করলে তো শিখিয়ে দিতেই হবে, তাই না? আশ্চর্য হয়ে হর্ষিত সেনের মুখের উপর এত বড় কথা বলার আস্পর্ধা কার হয়েছে সেটা দেখার জন্য যখন পিছন ফিরল এবং যেই দৃশ্য দেখল তা দেখার পর হর্ষিত সেনের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাহি এবং পল্লব বাড়ির বড় দরজার সামনে দাঁড়িয়ে এবং তাদের মাঝখানে এলোমেলো চুলে, শার্টের উপরের বোতাম খোলা এবং অগোছালো তবুও দৃঢ়চেতা যোদ্ধার মতো দাঁড়িয়ে অমিত। সহস্র যুদ্ধের ঝড় বয়ে যেন দিগন্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সে। শেষ আশাটুকু নিয়েও যেন আজ বেঁচে রয়েছে সে। রাহি, তুইও? অমিত, তুমি? হ্যাঁ লাবণ্য, তোমার অমিত ফিরে এসেছে। কোথায় ছিলে এতগুলো দিন? কেন ফিরে আসোনি? এসেছিলাম লাবণ্য, ফিরে এসেছিলাম, কিন্তু কিছু কথা আর এক দৃশ্য আমি ভেঙে দিয়েছিল লাবণ্য। তবে তবে তুমি বিশ্বাস করো, আজ বুঝলাম সেদিন আমি ভুল ছিলাম। সেদিন স্টেশনে তোমায় যার সাথে দেখেছিলাম সে আর কেউ না, পল্লবদা ছিল। অনেক বড় একটা ভুল, তবে সেই ভুল শুধু আমি করিনি, করেছিল আরেকজন বিশ্বাসঘাতক। অমিত লাবণ্যের একের পর এক এতগুলো কথা শোনার পর হর্ষিত সেন নিজেকে বাঁচানোর জন্য, অমিতকে থামানোর জন্য কি বলবে ভেবে না পেয়ে চেঁচিয়ে উঠল, বাঁধন ছাড়া হয়ে উঠল। থামো, সব মিথ্যা ষড়যন্ত্র এগুলো। এর কোনোটা আমি করিনি, কিচ্ছু আমি জানি না। যার যা মাথায় আসছে তাই বলে যাচ্ছে। আজ আমার না, আজ সেন বাড়ির বড় ছেলের মান সম্মান হানি হচ্ছে। হর্ষিতদা, এনাফ ইজ এনাফ। লিমিটেশনস বলেও কিছু একটা থাকে। তুমি মানুষ, এইটুকু তো বুদ্ধি তোমারও আছে।
নিজের সাফাই গাইছো কেন? তোমার তো ভুল আছে, তুমি তো দেখতে পাচ্ছ সেটা, আমরা সবাই দেখতে পাচ্ছি সেটা। তাহলে কেন তুমি বারবার বলছো একই কথা? হ্যাঁ দাদা, পল্লবদা ঠিকই বলছে। এত কিছু হয়ে যাওয়ার পর তোমার আর কথা বলা মানায় না। তোমার এবার উচিত অমিতদা আর দিদির সম্পর্কটা মেনে নেওয়া। পল্লব, রাহি, অমিত এবং লাবণ্যের কথায় বাড়ির অন্যান্য সদস্যরা যখন অমিত আর লাবণ্যের সম্পর্ক মেনে নিল, যখন দেখল অমিত লাবণ্যকে ছাড়াছাড়ি করানোর আর কোনো কারণ নেই, তখন হর্ষিত সেন নিজেই অমিত লাবণ্যের সম্পর্ক মেনে নিতে বাধ্য হল। সে নিজেই লাবণ্যের বিয়ে ভেঙে দিল এবং অমিত লাবণ্যের 4 হাত এক করে দিল। যাক, তাহলে বিয়েটা শেষমেশ হচ্ছে। পার্থক্য এই যা যে শুধু পাত্রটা ভয় খেয়েছে। বাড়ির প্রত্যেকে মেনে নেওয়ার পর লাবণ্য ছুটে গেল অমিতের কাছে। এতদিন ধরে চেপে রাখা কষ্ট, রাগ, অভিমান সবই প্রকাশ পাচ্ছে তার চোখে। সে অমিতের গালে একটা চড় বসিয়ে দিল এবং বলতে লাগলো, অমিত, কোথায় ছিলে এতদিন? কেন ফিরে আসোনি? তাহলে ম্যাডাম, রবি ঠাকুরের লেখার লাইনটা আমরা মিথ্যে করে দিলাম বলুন? আবার আপনি? অনেক লড়াই, অনেক ঝগড়া, অনেক অশান্তি, অনেক বিশ্বাসঘাতকতা, সব কিছুর পরে অমিত লাবণ্যর মিলন হচ্ছে। সাক্ষী থাকুক প্রথম দেখার দিন, সাক্ষী থাকুক লাবণ্যের প্রেম সীমাহীন, সাক্ষী থাকুক না বলা অনেক কথা, সাক্ষী থাকুক মিলনের নীরবতা। সব ভালো যার শেষ ভালো। তাহলে মশাই, অমিত আর লাবণ্যের মিলন হয়েই গেল, তাই না? রবি ঠাকুরের কথা তারা ভুল প্রমাণ করেই ছাড়ল। তাহলে আজকে গল্প শোনার আড্ডার সময় এখানেই শেষ। অমিত এবং লাবণ্যকে ভালোবাসা জানাতে কিন্তু ভুলবেন না। অমিতের ভূমিকায় মিঠুন, লাবণ্যের ভূমিকায় তৃষা, দাদা হর্ষিত সেন অনিরুদ্ধ, পল্লব রায় সোহেল, রাহির ভূমিকায় স্নেহা, ছোট কিছু চরিত্রে শঙ্করী এবং প্রিয়ব্রত। গল্প পাঠে আমি প্রিয়ব্রত, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন মিঠুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আশা করি প্রত্যেক প্রেমিকারা, প্রত্যেক প্রেমিকরা তাদের ভালোবাসার সপ্তাহ ভালোই কেটেছে। আগামী সপ্তাহে গল্প শোনার আড্ডা নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন এবং শুনতে থাকুন গল্প শোনার আড্ডা।